আজ আমরা ডুব দেব ইতিহাসের এমন এক অধ্যায়ে যেখানে লুকিয়ে আছে বাংলার ঐক্যের এক প্রায় ভুলে যাওয়ার স্বপ্নের গল্প। নাম তার বেঙ্গল প্যাক্ট। এই প্রশ্নটা নিয়েই চলুন আমরা ফিরে যাই প্রায় ১০০ বছর পেছনে, এমন একটা সময় যখন শুধু একটা রাজনৈতিক চুক্তি হয়তো নির্ধারণ করে দিতে পারত অখণ্ড বাংলার ভবিষ্যৎ। সময়টা ১৯২২ সাল। তুরস্কে কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষ সংস্কারের ঢেউ এসে লেগেছে ভারতে। ফলে এতদিন ধরে চলা খিলাফত আন্দোলনের তেজ একদম কমে এসেছে। আর এর ফলে বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে বিশাল এক শূন্যতা। ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাবে তা নিয়ে কিন্তু সবার মনেই তখন গভীর প্রশ্ন। আর ঠিক এই সময়েই ১৯২৩ সালে রাজনীতির মঞ্চে এক নতুন ভাবনা নিয়ে এলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি গঠন করলেন স্বরাজ পার্টি, আর তার কৌশলটা ছিল একেবারেই অন্যরকম, যা বাংলার রাজনীতিতে একটা নতুন স্রোত বইয়ে দিতে চলেছিল। আর এই সবকিছুর একজন জ্বলজ্বন্ত সাক্ষী ছিলেন আবুল মনসুর আহমেদ। তার বিখ্যাত স্মৃতিকথা আমার দেখা রাজনীতির ৫০ বছর বইটাতেই আমরা এই অসাধারণ গল্পের সাক্ষী হই। চলুন আমরা যেন তার চোখ দিয়ে পুরো ঘটনাটা দেখি। তো রাজনীতির এই যে নতুন মোড়, সেটা ঠিক কেমন ছিল? স্বরাজ্য পার্টির মূল আইডিয়াটাই ছিল তখনকার সময়ের জন্য বলতে গেলে বৈপ্লবিক। কংগ্রেসের অসহযোগ নীতি থেকে বেরিয়ে এসে দেশবন্ধু বললেন, আমরা ব্রিটিশদের তৈরি করা আইন পরিষদকে বাইরে থেকে বয়কট করব না, বরং এর ভেতরে ঢুকব, আর ভেতর থেকেই স্বাধীনতার জন্য লড়াই করব। আর এই যে দুঃসাহসী একটা ভাবনা, এরই নাম ছিল কাউন্সিল এন্ট্রি। মজার ব্যাপার হল, আবুল মনসুর আহমেদ কিন্তু প্রথমেই এই নীতির ঘোর বিরোধী ছিলেন, কিন্তু দেশবন্ধুর হিন্দু মুসলিম ঐক্যের প্রতি যে আন্তরিকতা আর দায়বদ্ধতা, সেটা দেখে তার মন গলে যায়। তিনি এতটাই অনুপ্রাণিত হলেন যে ধনবাড়ির প্রভাবশালী নবাবের বিরুদ্ধে স্বরাজ পার্টির এক সাধারণ প্রার্থীকে জেতানোর জন্য একেবারে কোমর বেঁধে নেমে পড়লেন। আর ঠিক এই নতুন রাজনৈতিক আবহাওয়ার মধ্যেই জন্ম নিল বাংলার ইতিহাসের সেই যুগান্তকারী চুক্তি, বেঙ্গল প্যাক্ট। ১৯২৩ সাল নাগাদ দেশবন্ধু একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারছিলেন, হিন্দু আর মুসলমানকে এক করতে না পারলে এই স্বরাজ বা স্বাধীনতা আসলে একটা অলীক স্বপ্নই থেকে যাবে। সেই গভীর উপলব্ধি থেকেই তিনি বাংলার মুসলিম নেতাদের সাথে বসে এই চুক্তির খসড়া তৈরি করেন, যার মূল কথা ছিল একটাই, ক্ষমতার ন্যায্য ভাগাভাগি। এই চুক্তির শর্তগুলো একবার ভাবুন তো, এগুলো সেই সময়ের নিরিখে এক কথায় অভাবনীয় ছিল। সরকারি চাকরিতে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব তো থাকছেই, যতক্ষণ না সেই সমতা আসছে ততক্ষণ নতুন চাকরির ৮০% মুসলিমদের জন্য সংরক্ষিত থাকবে। শুধু তাই নয়, কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে জেলা বোর্ডেও একই নিয়ম চালু হবে। তৎকালীন বাংলায় মুসলিমদের জনসংখ্যা ছিল প্রায় ৫৪%। এই চুক্তি সেই সংখ্যাকে শুধু স্বীকৃতি দেয়নি, বরং পিছিয়ে থাকা একটা বিশাল জনগোষ্ঠীকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসতে চেয়েছিল। এটা ছিল আক্ষরিক অর্থেই এক বৈপ্লবিক পদক্ষেপ। বুঝতেই পারছেন, এত বড় একটা পদক্ষেপের প্রতিক্রিয়াও কিন্তু হয়েছিল মারাত্মক। একদিকে যেমন বাংলার মুসলিম সমাজ আর অনেক উদারপন্থী হিন্দু নেতা একে স্বাগত জানালেন, অন্যদিকে একদল রক্ষণশীল হিন্দু নেতা এর বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করলেন। তাদের সোজা অভিযোগ ছিল দেশবন্ধু নাকি বাংলাকে মুসলিমদের কাছে বিক্রি করে দিচ্ছেন। তবে এই চুক্তিকে কংগ্রেসের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াটা দেশবন্ধুর জন্য ছিল এক ভেরিটাবলে অগ্নি পরীক্ষা। আর সেই পরীক্ষার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সিরাজগঞ্জ। সালটা ১৯২৪। বেঙ্গল প্যাক্টকে অনুমোদন দেওয়ার জন্য সিরাজগঞ্জে প্রাদেশিক কংগ্রেসের সম্মেলন ডাকা হয়েছে। কিন্তু সম্মেলনের ঠিক আগে খবর এলো, মুসলিম সমাজের অত্যন্ত প্রভাবশালী নেতা এবং কবি ইসমাইল হোসেন সিরাজি নিজেই এই চুক্তির বিরোধিতা করছেন। দেশবন্ধুর মাথায় তো আকাশ ভেঙে পড়ার দশা। এই কঠিন পরিস্থিতিতে সিরাজি সাহেবকে বোঝানোর দায়িত্ব পড়ল তরুণ আবুল মনসুর আহমেদের উপর। সিরাজি সাহেবের প্রথম যুক্তি ছিল বেশ অদ্ভুত। তিনি বললেন, তিনি স্বপ্নে দেখেছেন কাবুলের আমির ৬ মাসের মধ্যেই ভারত জয় করবেন, তাই ব্রিটিশদের সাথে কোনো চুক্তির দরকারই নেই, আর সৈয়দের স্বপ্ন তো আর মিথ্যা হতে পারে না। তবে তার দ্বিতীয় অভিযোগটা ছিল আরও গুরুতর, আরও ব্যক্তিগত। তিনি দাবি করলেন দেশবন্ধু তাঁকে দেওয়া একটা কথা রাখেননি, তাই তার ওপর আর কোনোভাবেই ভরসা করা সম্ভব নয়। মানে পরিস্থিতিটা ছিল আধ্যাত্মিক বিশ্বাস আর ব্যক্তিগত অভিমানের এক জটিল প্যাচ।
এইখানেই আবুল মনসুর আহমদ তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়টা দিলেন। তিনি সিরাজি সাহেবকে বোঝালেন, শ্যামসুন্দর চক্রবর্তীর মতো বড় হিন্দু নেতা কংগ্রেস ছাড়ছেন ঠিক এই কারণেই যে দেশবন্ধু মুসলিমদের দেওয়া প্রতিশ্রুতিতে একদম অটল আছেন। এই অকাট্য যুক্তিতে শেষমেশ কাজ হল। সিরাজি সাহেব বিরোধিতা থেকে সরে এসে নিরপেক্ষ থাকতে রাজি হলেন। আর এভাবে সিরাজগঞ্জ সম্মেলনের চূড়ান্ত মুহূর্তের জন্য মঞ্চ কিন্তু একদম তৈরি। সম্মেলনের বিশালতা শুধু একবার কল্পনা করুন। শুধুমাত্র ডেলিগেটের সংখ্যায় ছিল ১৫,০০০-এর বেশি, আর দর্শক তো ছিল তারও কয়েক গুণ। বাংলার সাধারণ মানুষ যেন ঐক্যের এক নতুন সকাল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সিরাজের মতো প্রভাবশালী নেতার বিরোধিতা না থাকায় সম্মেলনটি অসাধারণ সাফল্য পেল। দেশবন্ধুর জ্বালাময়ী বক্তৃতা আর মৌলানা আকরম খাঁর মতো মুসলিম নেতাদের সমর্থনে বেঙ্গল প্যাক্ট প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল। সেই মুহূর্তটি ছিল বাংলায় হিন্দু মুসলিম ঐক্যের এক স্বর্ণ শিখর। কিন্তু ইতিহাস তো আর সবসময় সরল পথে চলে না। ওই যে ঐতিহাসিক জয়, সেটাই যেন ছিল এক বিষণ্ণ পরিণতির শুরু। সিরাজগঞ্জের মঞ্চে দাঁড়িয়ে দেশবন্ধু যে কথাগুলো বলেছিলেন তা ছিল প্রায় ভবিষ্যৎবাণীর মতো। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, উদারতা আর বিশ্বাস ছাড়া ঐক্য আসবে না, আর ঐক্য ছাড়া স্বরাজও আসবে না। আর কি আশ্চর্য, তার প্রত্যেকটা কথাই যেন অক্ষরে অক্ষরে ফুলে গিয়েছিল। দেশবন্ধুর অকাল মৃত্যুর পর সেই ঐক্য আর টেকেনি। তার স্বপ্নের বেঙ্গল প্যাক্টকে কংগ্রেস বাতিল করে দেয়। যে অবিশ্বাস আর বিভেদকে তিনি জয় করতে চেয়েছিলেন তা আরও গভীর হয়ে ওঠে, যার সবচাইতে করুণ পরিণতি হল আমাদের দেশভাগ। প্রশ্নটা এখানেই থেকে যায়, প্রায় ১০০ বছর আগেকার সেই উদারতা, বিশ্বাস আর ন্যায্যতার ভিত্তিতে যে ঐক্যের স্বপ্ন দেশবন্ধু দেখেছিলেন, আজকের এই বিভক্ত সময়ে দাঁড়িয়ে সেই স্বপ্নের প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু? এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার না হয় আমাদের সবার ওপরেই থাকল।